শাড়িবার খুব রেগে গেল, রাগান্বিত কণ্ঠে বলল, পরিজন থাকলেই চলবে, আমার চাই না আমার বাচ্চা। আর তোমাকে কে বললো আমার বউয়ের বাচ্চা হবে না? খুশি না জবাব দিল না। জবাব দিল পরি। বড় কাকি বলেছে তাই না ফুপু? এবার জবাব দিলেন না তিনি। কথাটা তো হেরোনা বলেছে খুশিনাকে। খুশিনা আগেও চেয়েছিল চম্পা সাহেরের বউ হোক। এখন যখন পরি মা হতে পারবে না জেনেছি, তখন চম্পার সাথে সাহেরের বিয়ে হলেই ভালো হবে, এই ভেবে খুশিনা রাজি হয়েছেন। বড় কাকি কিভাবে জানলো আমি মা হতে অক্ষম? তিনি এতটা নিশ্চিত হলেন কিভাবে? খুশিনা এবার মুখ খুলেন। চম্পা তোমাকে কইতে শুনছে। সাহের পরি একে অপরের দিকে তাকালো। ওরা কবে এসব নিয়ে আলোচনা করলো, আর চম্পা শুনলই বা কিভাবে? পরির মাথাটা ঘুরে গেল। ভালো ব্যবহার করাটা কি তাহলে চম্পার নাটক ছিল? রাগে পরির চেহারাটা লাল বর্ণ ধারণ করলো। ওর জীবনে বিশ্বাসঘাতকের জায়গা এক চুলও নেই। অন্যায়কারী কেই পরি কখনই ক্ষমা করেনি, আজও করবে না। দোষীদের সে শাস্তি দেবে। স্যার কিছু বলুক বা না বলুক, পরি বলবেই। এতদিন চুপচাপ থাকা পরীকে দুর্বল ভেবে তারা যে ভুল করেছে, তার মাসুল এবার পাবে তারা। তার আগে সব কথা জানতে হবে। তাই পরি খুশিনাকে আবারও জিজ্ঞেস করে, চম্পা আর কি কি বলেছে ফুপু? আপনি সব বলুন, সব সত্য বলবেন। কিছু একটা ষড়যন্ত্র আছে তা বুঝতে পারি খুশিনা। তাই তিনি বলতে লাগলেন, চম্পা কইল তুমি নাকি পোলাপান হইতে পারবে না। কোন ফকিরে দেখাইছ? চম্পা সব শুনছে। হেল লাগা হেরো না কইল বউর যখন পোলাপান হইব না, তাইলে চম্পার লগে বিয়া দিলেই তো ভালো হইব, পোলাপানের সুখ পাইব সেরান। আপনাকে সাদাসিধে পেয়ে যা বুঝিয়েছে তাই বুঝেছেন ফুপু, কিন্তু আমি সঠিকটাই বুঝেছি। চম্পা অনেক বড় চাল চেলেছে ফুপু, যা আপনি টের পাননি। ক্রমাগত রাগ বেড়ে চলেছে পরির। স্যার বুঝলো এবার পরি নিজেও নিজেকে থামাতে পারবে না। পরি পালঙ্কে গিয়ে বসে, মাটির দিকে তাকিয়ে কিছু ভাবতে লাগলো সে। খুশিনা নিঃশব্দে প্রস্থান করে। পরীকে এমন শান্ত হতে দেখি স্যার ওর পাশে গিয়ে বসে নিমজ্জিত কণ্ঠে শুধায়, চম্পা আর চামেলিকে আমি সবসময় নিজের বোনের চোখে দেখতাম, কখনোই অন্য চিন্তা ওদের নিয়ে মাথায় আসতো না। কিন্তু চম্পার মনে যে অন্য কিছু থাকবে তা আমি জানতাম না। শুধু এই জেদ ধরে এত বড় মিথ্যাও বললো কেন? পরি চোখ তুলে তাকালো স্যারের দিকে। মুখটা কেমন মলিন হয়ে গেছে। চম্পা শুধু এই কাজটাই করেনি, আরও একটা জঘন্য কাজ করেছে, জানেন কি? স্যার মুখে কিছু না বললেও চোখের মাধ্যমে বোঝালো সে জানতে চায়। পরি বলল, কাল রাতে ওটা মেজো কাকিই ছিল। আমার সাথে ধাক্কা লাগতেই তিনি অনেকটা ভয় পান, সেটা আমি তখনই বুঝেছি, কিন্তু কারণটা আমি আজ সকালে বুঝলাম। বালিশের তল থেকে একটা কাঁচের শিশি বের করে পরি, সেটা স্যারের দিকে তুলে ধরে বলে, মেজো কাকি কাল এটা ফেলে গিয়েছিল, আপনি খেয়াল না করলেও আমি করেছি। এটার মধ্যে একটা ওষুধ আছে, কিন্তু তা কিসের সেটা জানতাম না, তাই চামেলিকে দিয়ে ওসমান ফকিরের কাছে পাঠিয়ে জানতে পারি সব। আমি যাতে মা না হতে পারি সেজন্য একটু একটু করে আমাকে খাইয়েছে চম্পা। আমি অনেক আগেই খেয়াল করেছি সব। কাকিরা আমাকে নিয়ে কিছু বলেন, আমার ক্ষতি করতে চান, কিন্তু এসব বেঁচে চম্পারও হাত আছে তা জানতাম না। ফুপু যখন এলো আমি কিছুটা আন্দাজ করেছি তিনি কি বলতে এসেছেন। কেয়ামত হলেও আমি আপনার হাত ছাড়বো না পরিজন, কিন্তু তার আগে চম্পাকে ওর কাজের হিসাব দিতে হবে। স্যার উঠতে নিলে পরি হাত ধরে থামিয়ে দেয়, বলে, হিসেবটা আমি নিজেই নেব মালি সাহেব। পরীর কাজ পরীকে করতে দিন। আরেকটা কথা শুনে রাখুন, বিশ্বাসঘাতকের বুকে ছুরি চালাতে আমার বুক কাঁপবে না। আপনি চেয়েও আমার থেকে দূরে যেতে পারবেন না। আপনাকে আমার হয়ে থাকতে হবে ইহকাল এবং পরকাল। ভালোবাসা সহজ নয়। সত্যিকারের ভালোবাসাকে কোনো ঝড় আলাদা করতে পারে না পরিজন। দেহ আলাদা করলেও মনকে আলাদা করা যাবে না। আমি আপনার সব বিপদে ঢাল হয়ে দাঁড়াবো, কথা দিলাম। বিপদকে আপনাকে ছোঁয়ার আগে আমাকে ছুঁতে হবে। হুট করে জড়িয়ে ধরে স্যারকে। স্যার নিজেও বক্ষে ঠাঁই দিল পরীকে। পরীর এত বড় ক্ষতি হয়ে গেল, অথচ পরি শান্ত, ভীষণ শান্ত। এর মানে পরি ভয়ানক কিছু করবে। স্যার পরীকে আজ একা ছাড়লো না, কাজে নাকি পরীর কাছেই থেকে গেল। কিন্তু দুপুরের পর পরীকে ফেলে যেতে হলো। ইলিয়াস লোক পাঠিয়েছিল, জরুরি তলবে স্যারকে যেতেই হলো। পরি তখন ঘরে একা। সারাদিন কোনো কথা সে মুখ থেকে বের করেনি, এমনকি স্যারের সাথেও কথা বলেনি। রাগটা একটু কমে এলো, বিকেলে তা দ্বিগুণ বাড়ল। চামেলি চম্পা দুজনেই এসেছে। এবারও খালি হাতে আসেনি ওরা, পায়ের সাথে চামেলির।
পরি বসা থেকে দাঁড়িয়ে গেল, পাশে বাটিটা হাতে নিয়ে চম্পার দিকে তাকিয়ে বলল। আমাকে তো অনেক খাইয়েছো চম্পা, আজকে তুমি একটু খাও। চম্পার ভয় লাগলো একটু, সে চামেলির দিকে তাকালো। চামেলি বোকাশোকা হলো আজ সে পরীর পক্ষে। পরীর এতই ভক্ত যে পরী যা বলবে সে তাই করবে। তবে পুরো বিষয়টা চামেলি নিজেও জানে না। পরী এগিয়ে গেল চম্পার দিকে, বলল। একটু খাও চম্পা। না ভাবি, আপনি লাইগা আনছি, আপনি খান। আমার জন্য এত দরদ কেন তোমাদের? এত খাওয়াচ্ছে কেন আমাকে? কি মিশিয়েছো পায়েসে? চম্পা ঘামতে শুরু করেছে। পরী জানলো কিভাবে? পরী চম্পার গাল চেপে ধরে বাটি শুদ্ধ মুখে ঢেলে দিল চম্পার। চম্পা পরীর থেকে ছিটকে সরে গেল, দৌড়ে বাইরে এসে সঙ্গে সঙ্গে বমি করে দিল। পরী নিজেও বাইরে চলে এসেছে। চম্পা পিছনে ফিরতেই এক হাতে গলা টিপে ধরে চম্পার। পরীর শক্তি হাতের বাঁধন শত চেষ্টা করেও পরীর থেকে ছাড়াতে পারল না। পরীর চোখে রাগ দেখে ভীষণ ভয় পাচ্ছি চম্পা। হিংস্র মানবীর ন্যায় চোখ দিয়ে ভস্য করে দিচ্ছে চম্পাকে। আমার হিংস্রতা দেখোনি তুমি চম্পা, আজ দেখবে। এই হাতে অনেক পুরুষদের কাবু করেছি, আর তুমি তো একজন নারী মাত্র। চম্পা মুখ দিয়ে কোনো কথা বের করতে পারল না। শ্বাস আটকে আসছে ওর, চোখে ঝাপসা দেখছে। সে হাত নাড়িয়ে চামেলিকে বলছে তাকে বাঁচাতে, কিন্তু চামেলি নিজে ভয় পেয়েছে। হঠাৎ করে পরীর হলো কি তা সে নিজেও জানে না। পরী আবারও বলল। আমার স্বামী একান্তই আমার। তুমি কি ভেবেছো বাচ্চা জন্ম না দিতে পারলে আমি তার সাথে তোমার বিয়ে দেব? এতই সহজ? আমার স্বামী আমার ভালোবাসা। কষ্ট পেলে দুজনে একসাথে পাবো, আর হাসলে একসাথে হাসবো। আমাদের দেহ আলাদা হলেও আত্মা কিন্তু এক। পারলে আমাদের আলাদা করে দেখাও। ঝটকা মেরে চমকে ফেলে দিল পরী। মাটিতে শুয়ে কাশতে লাগলো সে। চামেলি দ্রুত বোনকে ধরে ওঠে, বলে। কি হইছে ভাবি, তুমি এমন করতেছো কেন? আপা কি করছে? তুমি বুঝবে না, কিন্তু এটা জেনে রাখো, তোমার মা এবং বোন জঘন্য অপরাধ করেছে। পরী নিজের ঘরে চলে গেল। যতক্ষণ চম্পার সামনে থাকবে ততক্ষণ ও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না। চামেলি তার বোনকে ঘরে নিয়ে গেল এবং সাথে সাথে সব বলে দিল। হেরোনা কিছুটা বিচলিত হলো, তেমনভাবে নিলেন না বিষয়টা। পরী আর কী বা করতে পারে? আর শেহরান তো তার সাথে কথাই বলে না। তবুও রাতে তিনি দুই যাকে ঘরে ডাকলেন, গভীর পরামর্শ করলেন। হেরেনা বললেন। শেহরান তো সব যায় না গেল, এখন তো সব ঠিক গেল, কি করবি এখন? ছোট যা কনক বলেন। ভাবি আমি কই বাদ দেন এসব, ওই জমি আমরা পামু না। কনককে ধমক দিলেন হেরোনা। তুই চুপ থাক, এতদিন জমি আমরা খাইলাম, এখন তো আমাগো হইয়া গেছে, আমরা দিমু না জমি। তোর ভাইয়ের লগে এই নিয়ে কথা কইতে হইব। কোন ঝামেলায় পড়লাম রে? দরজায় ঠকঠক আওয়াজ। চম্পাকে দরজা খুলে দিল, কিন্তু সে অবাক হলো পরীকে এ সময় দেখে। শান্ত চোখে চম্পাকে দেখে নিল পরী। আজ যেন পরীকে ভয়ানক সুন্দর লাগছে। পরীকে লাল শাড়িতে পরীর মতো লাগছে। স্মিত হাসলো পরী। পরী সবকিছু আজকে ভয়ানক মনে হচ্ছে চম্পার কাছে। পরী বলল। ভেতরে আসতে দিবে না? চম্পা দ্রুত দরজা হতে সরে দাঁড়ালো। সবাইকে অবাক করে দিয়ে দরজাটা আটকে দিল পরী। হেরোনা বলল। দরজা আটকাও কেন তুমি? জবাব দিল না পরী। চম্পাকে বলল। আমাকে বসতে দাও, সব কথা দাঁড়িয়েই বলবো নাকি? জলচৌকি এনে বসতে দিল পরীকে। পরী শান্ত স্বরেই বলল। আমাকে ওই ওষুধ খাওয়ানোর পিছনের কারণটা কি শুধুই চম্পা, নাকি অন্য আরও কারণ আছে? কথাটা বলে হেরোনার চোখে চোখ রাখে পরী। হেরোনা জবাব দিল। তোমারে এত কথা কমো না, ঘরে যাও। রূপ দিয়া শেহরানরে বশ করলেও আমাগো পারবা না। পরী হাসলো, বলল। নারীর রূপে পুরুষ বশ হয়, আর নারীরা ঈর্ষান্বিত হয়। আমি সত্য জানতে চাই, বলে ফেলুন, না হলে। এই মাইয়া, কি করবা তুমি? মারবা নাকি? সাহস তো কম না। পরী সোজা হয়ে বসে, তারপর বলে। আমি যখন খুন করি তখন আমার বয়স 13 বছর। তাহলে ভেবে দেখুন, 13 বছরে একটা খুন করেছি, আর এখন 4টা খুন করার সাহস আছে আমার মধ্যে। হেরোনা নড়ে চড়ে বসলো। পরী কি সত্যি বলছে নাকি ভয় দেখাচ্ছে? অতটুকু মেয়ে মানুষ মারবে কিভাবে? সে বলে। মস্করা করতেছো আমাগো লগে? আমি কি আপনার বেয়াই লাগি যে মজা করব? এই হাতে দা তুলে নিয়েছিলাম সেদিন। শুয়োরের বাচ্চাটার ঘাড়ে এক কোপ মারতেই শেষ। ওর রক্তে ভিজেছে সেদিন। পরী কথা শেষ করার আগেই বজ্রপাতের শব্দ এলো। পরিবাদে কেঁপে উঠল সবাই। বিকেল থেকেই আকাশে মেঘ ছিল।
এখন হয়তো বৃষ্টি হবে, সেই আভাস দিচ্ছে প্রকৃতি। পরি আবারও বলতে লাগলো, তবে আমার সবচেয়ে খারাপ লেগেছিল কেন জানেন? ওর ঘাড় থেকে মাথাটা আলাদা করতে পারিনি বলে মেজাজটাই খারাপ হয়ে গেছিল। পরি কথাগুলো সবাইকে ভয় পাইয়ে দিল, তবে কেউ কোনো কথা বলল না দেখে পরি আবারও বলে, আপনাদের এসব কেন বলছি তার কারণ জানতে চাইবেন না? কারণ হলো এবারের মতো আপনাদের ক্ষমা করলাম, কিন্তু পরের বার কিছু করার আগে নিজের ঘাড়ের কথা চিন্তা করবেন। এখন বাকি কারণটা কি ভালোভাবে বলবেন, নাকি শ্বাসনালী চেপে ধরে কথা বের করতে হবে? কনক খুন খারাপই ভয় পায় খুব। পরির কথাটা সে বিশ্বাস করে ফেলেছে, তাই সব সত্য গড়গড় করে বলে দেয়। হেরোনা যেও আটকাতে পায় না। হেরোনা এখনও পরির কথা পুরোপুরি বিশ্বাস করতে পারেনি, কিন্তু চম্পার কেন জানি মনে হচ্ছে পরি সত্যি বলছে। পরি আজ যেভাবে ওর গলা চেপে ধরেছিল, মনে হচ্ছে আজ সে মরে যাবে। ওই হাতে নিশ্চিত কাউকে মেরেছে পরি। কনকের কথা শুনে পরি বলে, এইটুকু সম্পদের জন্য আপনারা একটা মেয়ের মাতৃত্ব কেড়ে নিলেন। বাহ, খুব ভালো। এর থেকে আরও বেশি সম্পদ পাবেন আপনারা, আমি দেব। তবে তার সাথে আমার মাতৃত্ব ফিরিয়ে দিতে পারবেন? ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। সবাই চুপ করে আছে, শুধু বৃষ্টি পড়ার শস্য শব্দ আসছে চারিদিকে। পরি সবার দিকে তাকিয়ে আছে। এবার সে দরজার শব্দে সেদিকে তাকায়। দরজা খুলে চম্পা। বাড়ি থেকে শায়ের কণ্ঠ শোনা গেল, ঘরে চলুন পরিজন। পরি কথা না বলে ঘর থেকে বের হয়ে গেল। ঘরে যেতে যেতে অনেকটাই ভিজে গেল পরি। শায়ের আরও বেশি ভিজে গেছে। আড়ত থেকে ফিরতে ফিরতে ভিজে জুবুথু বসে। পরীকে ঘরে না দেখে শায়ের বুঝে গেছে সে কোথায় থাকতে পারে। ঘরে আসতেই শায়ের বলল, আপনি ওই ঘরে কেন গিয়েছিলেন? আর কখনোই যাবেন না। পরি কথা বলল না, চুপচাপ গাম চেনে শায়ের মাথা মুছতে লাগলো সে। শায়ের নিজেও চুপ রইল। একটু পরে বলে উঠল, আপনি কাকে খুন করেছেন পরিজন? আপনি সব শুনেছেন দেখছি। এটা বলবেন না যে আপনি ভয় দেখানোর জন্য বলেছেন। আমি আপনার কথাকে বুঝেছি, আপনি সত্য বলছেন। প্রসঙ্গ পাল্টে ফেলে পরি। সুরমা পড়লে আপনাকে এত ভালো লাগে কেন মালি সাহেব? আপনার সব সৌন্দর্য কেন ওই চোখে ঢেলে দিয়েছেন বিধাতা? আমার যে নেশা ধরে যায়। আমি আপনাকে কিছু জিজ্ঞেস করেছি। আমাকে আজ ভালোবাসা দিবেন মালি সাহেব? আগের থেকে আরও বেশি ভালোবাসা চাই আমার। পরীকে কেমন যেন উন্মাদ মনে হচ্ছে শায়ের। আজকের ঘটনাটা ওকে কেমন যেন ঘোরও ফেলে দিয়েছে। শায়ের বলল, আপনার কি হয়েছে পরিজন? শরীর খারাপ করেছে? আপনার ভালোবাসার অসুখ আজীবন থাকবে আমার। আমাকে সুস্থ করতে কোনোদিন পারবেন না আপনি। কথা শেষ করতে শায়ের বুকে ঢলে পড়ে পরি। শায়ের পরীকে কোলে তুলে নিল। সাথে সাথে এবার সে খেয়াল করলো পরীর সম্পূর্ণ চুল ভেজা, শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। সন্ধ্যাবেলা কলপারে গিয়ে ইচ্ছে মতো ভিজেছে পরি। মাতৃত্ব হারিয়ে ফেলেছে সে। এটা কিছুতেই মানতে পারছে না। আর কি কখনো মা হওয়া সম্ভব পরির পক্ষে? বেশি ভেজার কারণে শরীর জ্বর নেমে এসেছে। তারপর আজকের ঘটনা পরির মস্তিষ্কে বেশ গভীরভাবে আঘাত করেছে, যার জন্য উল্টাপাল্টা বকছে পরীকে। পালঙ্কে শুয়ে দিয়ে কাঁথা টেনে দিল শায়ের। সে নিজে উঠতে গেলে পরি হাতটা টেনে ধরে। হারিকেনের টিম টিম আলোতে শায়ের খেয়াল করে অস্থির চিত্র নয়নি তাকিয়ে আছে পরি। জ্বরে ফর্সা মুখখানা রক্তিম বর্ণ ধারণ করেছে। অসম্ভব কাঁপছে ঠোঁট দুটো। পরি কম্পিত কণ্ঠে বলে, আপনার সব ভালোবাসা আমাকে দিন না মালি সাহেব, যাতে আপনার কাছ থেকে আর কেউ ভালোবাসা না চায়। সবাই যেন খালি হাতে ফিরে যায়। আপনার সব ভালোবাসা শুধু আমার কাছে থাকবে। পরির মাথায় হাত বুলিয়ে দিল শায়ের। বলল, আপনার শরীরে জ্বর এসেছে পরিজন, আপনি একটু চুপ করে শুয়ে থাকুন। পরি হাতটা আরো শক্ত করে চেপে ধরে বলে, না, আমি ঠিক আছি। কেন পাগলামি করছেন? আমি কখনোই আপনাকে ছেড়ে যাব না, একটু শান্ত হন। আপনাকে ছেড়ে যেতে কখনো দিলে তো যাবেন। শায়ের পরির থেকে হাত বাঁধিয়ে পরনে ভেজা পাঞ্জাবিটা খুলে ফেলে। ভেজা পোশাক বদলে আবার পরির পাশে এসে বসে। পরির কপালে হাত রেখে দেখে জ্বর ক্রমাগত বেড়ে চলেছে। শায়ের জলপটি দিতে চাইলে পরি বারণ করলো। পরি বারণ উপেক্ষা করতে শায়ের পারল না। পরি জেদ ধরে বসে আছে। শায়ের বলল বিপাকে। পরি উঠে বসে জড়িয়ে ধরল শায়েরকে। উত্তাপে কেঁপে উঠল শায়ের। আপনি ভিজেছেন কেন পরিজন? এখন তো কষ্ট পাচ্ছেন। আপনি পাশে থাকলে আমার কোনো কষ্ট হবে না। বহু কষ্ট পার করে আপনার কাছে সুখের ঠিকানা খুঁজে পেয়েছি। আমার আর কষ্ট হবে না। আমার কাছেই তো আপনার সব কষ্ট। আপনার মতো চাঁদের গায়ে আমার মতো কলঙ্ক মানায় না পরিজন।
আকাশের চাঁদের গায়ে যে কলঙ্ক আছে তা চাঁদের সৌন্দর্য বহন করে, তেমনি আপনিও আমার কলঙ্ক। এই কলঙ্ক ছাড়া আমার অস্তিত্ব নেই। বৃষ্টি তোর বাড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘের আওয়াজ শোনা যাচ্ছে। পরীকে বুকে জড়িয়ে ধরে বসে আছে সায়ের। পরী ঘুমায়নি, সে সায়েরকে এটা ওটা জিজ্ঞেস করছে আর সায়ের উত্তর দিচ্ছে। সায়ের বুঝতে পারছে পরী কেন এরকম করছে। সে মা হতে পারবে না কখনো, কষ্ট তো হবে। নিজের কাছে মানুষ যে এমন বিশ্বাসঘাতকতা করবে তা সায়ের ভাবেনি। সে তো ওদের কোনো ক্ষতি করেনি, তাহলে তারা কেন এরকম করলো। পরীকে অনেক মেহনত করে ঘুম পাড়াতে হলো। পরীর জ্বর নামা না পর্যন্ত সায়ের জেগেছিল, জলপট্টি দিয়েছিল। সকাল হলো কিন্তু বৃষ্টি কমলো না, গুড়ি গুড়ি বৃষ্টি নামতেছিল। বৃষ্টির মাথায় সায়ের কোথায় যে বেরিয়ে গেল, ফিরল ঘন্টা দুয়েক পর। হাতে তার কিছু কাগজপত্র। পরী চুপচাপ সায়ের কাজ দেখতে লাগলো। সব কিছু ঠিকঠাক করে বের হতে নিলে পরী জিজ্ঞেস করে, আবার কোথায় যাচ্ছেন? আরও সব কিসের কাগজ? সায়ের মনে হলো এবার পরীকে সব কিছু জানানো উচিত। সে পরীর কাছে এসে বসে বলে, আমার ভাগে যতটুকু জমি আছে তার দলিল এগুলো। আমি সব ওদের দিয়ে দিব। বিনিময়ে আমি আপনাকে নিয়ে একটু শান্তিতে থাকতে চাই। পরী কথা বলল না, শুধু সায়ের দিকে তাকিয়ে রইল। সায়ের পরীর গালে হাত রেখে বলল, নিজের সাধ্যের মতো রানীর মতো রাখবো আপনাকে। রাজা হতে পারবো না কখনো, কিন্তু কোনো রাজার সাধ্য নেই আমার মতো হওয়ার। আমার মতো করে আপনাকে আর কেউ আগলে রাখতে পারবে না পরিজান। সায়ের হাতে হাত রাখি পরী স্মিত হেসে বলে, আপনার মনের রাজ্যের রানী হতে পারলেই হবে। আপনি সব দিয়ে দিন ওদের, আপনার ভালোবাসাতেই বেঁচে থাকতে পারবো। পরী সম্মতি পেয়ে সায়ের ছুটল হেরোনার ঘরের দিকে। চম্পা তখন মন খারাপ করে বসেছিল। সায়েরকে আসতে দেখে সে উঠে দাঁড়ালো। সায়ের বলল, তোর মা কোথায়? চম্পার গলা দিয়ে কথা বেরোলো না, গলাতেই সব কথা আটকে গেল। আঁচলে হাত মুছতে মুছতে হেরোনা এলো। সায়ের দলিলটা হেরোনার হাতে দিয়ে বলে, এই নিন আপনাদের জমি। এটুকু সম্পদের জন্য তো আমার সব কিছু কেড়ে নিলেন। এবার আশা করি শান্তিতে থাকবেন। আপনাদের কারো ছায়া যেন আমার পরিজনের উপর না পড়ে। আমার ধৈর্যের বাঁধ ভাঙার সময় কিন্তু এসে পড়েছে, তাই সাবধান। ঘর থেকে বের হওয়ার আগে সায়ের চম্পাকে উদ্দেশ্য করে বলে, যে মানুষটা তোকে এত কাছে টানলো তার এত বড় ক্ষতি করতে তোর বুক কাঁপলো না? তোর মুখ যেন দ্বিতীয়বার আমি না দেখি। সায়ের চলে গেল। চম্পা কাঁদতে লাগলো মাটিতে বসে। হেরোনার দিকে তাকিয়ে বলতে লাগলো, তোমার সম্পদ তো তুমি পাইছো মা, আমি কেন তোমার সম্পদ খোয়াইলাম? তুমি পারলা না আমার সম্পদ আইনা দিতে? হেরোনার মুখ গম্ভীর দেখালো। সে মনে মনে ভীষণ খুশি সে যে ওকে সব দিয়ে গেছে। তিনি এও ভাবলেন এবার চম্পাকে বড় ঘরে বিয়ে দেবেন, তাহলে ওনার 16 কলা পূর্ণ হবে। দিন মাস পেরিয়ে বছর ঘোরে। পরী মন খারাপ করে বসে থাকে বাড়ির জন্য, কিন্তু সময়ের অভাবে সায়ের পারে না পরীকে নিয়ে যেতে। কিন্তু তার ভালোবাসার কোনো কমতি রাখেনি সায়ের। পরী কখনো প্রশ্ন করতে পারেনি সায়েরকে, জিজ্ঞেস করতে পারেনি সায়ের থেকে ঠিক কতখানি ভালোবাসে। তার প্রমাণ সে পদে পদে পেয়েছে। সায়েরের ছোট ঘরটাকে রাজপ্রাসাদ মনে হয় পরীর। সারাদিন রাত ঘরে বসে কাটে ওর। সেদিনের পর থেকে পরী সম্পূর্ণ একা থাকে। চম্পা তো আসে না, এমনকি চামেলিকেও আসতে মানা করেছে। কেননা চামেলি সহজ সরল মানুষ, কখন কি বুঝিয়ে পাঠাবে কে জানে। তবে মাঝে মধ্যে চামেলি উঠোনের দরজা খুলে উকি দিয়ে 2-1 কথা বলে, আবার চলে যায়। এমনই একদিন চামেলি এসে বলল, ভাবি, আপার বিয়ে ঠিক হইছে। তাই নাকি? কোথায়? পাশের গ্রামে সুজনের লগে। মাই কইল এই শুক্রবার বিয়া। পরী কথা বলল না, একটু চুপ থেকে চামেলি আবার বলে, আমার ভালো লাগে না ভাবি, তুমি তো আইবা না বিয়েতে। আমি একলা একলা কি যে করবো। কিছু করার নেই চামেলি, তোমার ভাই চায় না আর আমিও চাই না। আপা আর মা একটু ভালা না ভাবি। সায়ের আসার সময় হয়ে গেছে, তাই পরী বলল, তুমি এখন যাও চামেলি, তোমার ভাই এক্ষুনি চলে আসবে, তোমাকে দেখলেই বকবে। চামেলি মন খারাপ করে প্রস্থান করলো। পরীও নিজের কাজে চলে গেল। সব কিছু জানার পর খুশি নাও তার ভাইয়ের বউদের সাথে কথা বলে না। তিনি পরীকে নিয়ে ছোটেন নানা ফকিরের কাছে। মাতৃত্বের স্বাদের জন্য পরী নিজেও যায়, কোনো লাভ হয় না। কত ওষুধ খেয়েছে তার ইয়ত্তা নেই। দিন শেষে পরী হতাশাই হয়েছে, তবুও আল্লাহ তাআলার উপর ভরসা রাখছে। সার ফেলে ওর মন খারাপ কখনই তাকে বুঝতে দেয়নি। পরী জানে ওর হাসি মুখ দেখলে সায়েরের সব ক্লান্তি দূর হয়ে যায়। চম্পার বিয়েতে সায়েরকে দাওয়াত করে যায়।
আকবর, কিন্তু সাথে সাথে তা প্রত্যাখ্যান করে শায়ের। আকবর কিছু বলার সুযোগও পেল না। সে আর যে সুযোগ কখনো দেবে না, পরি নিজেই শায়েরকে বলে, ফিরিয়ে না দিলেই পারতেন, নিজের লোকই তো, অন্তত বিয়েতে না হয় থাকুক। আমি শুধু আপনার সাথে বাকিটা জীবন কাটাতে চাই, এছাড়া অন্য কাউকে আমাদের মাঝে আনতে চাই না। ওদের ক্ষমা করলেও আমার ক্ষোভ কিন্তু যায়নি। আপনি ওদের হয়ে কিছু বলতে আসবেন না। আর কোনো বাক্য পরি উচ্চারণ করে না। সে শায়েরকে যতটা চায় তার চেয়েও গভীরভাবে শায়ের পরীকে চায়। এভাবে এই দুজনে ছোট্ট সংসার সময় কেটে যাচ্ছে খুব। চম্পার বিয়ের আগের দিন খুশিনাকে ধরে বেঁধে সবাই নিয়ে গেল। যতই হোক তার তো যাওয়া উচিত, একমাত্র ফুপু বলে কথা। শায় নিজে খুশিনাকে যেতে বলেছে। শায়দ তাই সন্ধ্যা হতেই বাড়িতে এসে পড়েছে, না হলে পরি একা হয়ে যাবে। হঠাৎই চম্পা ছুটে আসে এবং চাপটে ধরে শায়রকে। আশঙ্কিক ঘটনাতে শায় নিজেকে ছাড়ানোর বদলে চুপ করে দাঁড়িয়ে থাকে। চম্পা কাঁদতে কাঁদতে বলে, মাফ করো মেহরান ভাই, আমি মার কথাই সব করছি। আমি তো ইচ্ছা কইরা কিছু করি নাই। আমি তো তোমারই চাই। এখন এ ছাইরে দিও না, আমি বিয়ে করতে চাই না, মইরে যাবো আমি। হাতে টান লাগতে ঘাড় ফিরিয়ে তাকায় সে। পরি এক ঝটকায় চম্পাকে শাড়ির থেকে ছাড়িয়ে আনে। ক্রোধ নিয়ে তাকিয়ে বলে, তোমার মুখটা আমি দেখতে চাই না চম্পা। আমার স্বামীকে ছোঁয়ার সাহস দ্বিতীয়বার দেখিও না। আমি কিন্তু অত ভালো মেয়ে না যে বারবার তোমার অপরাধ ক্ষমা করে দেব। চম্পাকে কথা বলার সুযোগ না দিয়ে পরি ওকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিল। সে আর চুপ করে দাঁড়িয়ে রইল। সে চম্পাকে কিছু বলতে চেয়েছিল, কিন্তু তার কথাটা পরি বলে দিয়েছে। পরি যে একা কত লড়াই করছে তার ধারণার বাইরে। চম্পার বিয়ে না হওয়া পর্যন্ত শায়ের আর বাড়িতে আসলো না। তবে বিকেলে একটা চিঠি এসেছে শায়ের নামে। চামের খামটে এসে পরীকে দিয়ে যায়। চিঠিটা ওলটপালট করে দেখে পরি। চিঠির উপরে দেওয়ার ঠিকানা দেখে সে। নুরনগর থেকে এসেছে চিঠিটা। পরি একবার ভাবলো খুলে দেখবে, যেহেতু চিঠিটা শায়ের নামে তাই। অন্যের চিঠি খোলা ঠিক না ভেবে পরি খুলল না। রাতে শায়ের ফিরতে চিঠিটা দিল পরি এবং বলল, নূরনগর থেকে আপনাকে কি চিঠি পাঠিয়েছে, নামটা লেখেনি, খুলে দেখুন তো। শায়ের চিঠিটা হাতে নিয়ে আবার রেখে দিয়ে বলল, এখন পড়তে ইচ্ছে করছে না, পরে পড়বো। পরি ভাবল শায়ের ক্লান্ত, তার চিঠিটা আগের স্থানে রেখে দিল। তবে শায়েরকে বিচলিত দেখাচ্ছে খুব। কোনো ঝামেলা হয়েছে। রাতে তেমন ঘুম হলো না পরি। ভয়ানক একটা স্বপ্ন দেখে জেগে উঠল সে। গ্লাসের সবটুকু পানি খেয়ে ক্ষান্ত হলো পরি। ঘন ঘন নিঃশ্বাস ফেলতে ফেলতে শায়ের দিকে তাকালো। একটু আগেই সে স্বপ্নে দেখেছে কয়েকজন কালো মুখোশধারী লোক তার কাছ থেকে শায়েরকে টেনে হিঁচড়ে কোথাও নিয়ে যাচ্ছে। এরপর ওর হাত পা বেঁধে রেখেছে। একজন হাতে করে ধালো অস্ত্র নিয়ে এসে যেই না শায়ের গলায় বসাতে যাবে, ঠিক তখনই ঘুম ভাঙ্গে পড়ি। সে ঘামছে খুব। এমন বাজে স্বপ্ন সে কখনোই দেখেনি। শায়ের যাতে টের না পায় তাই সে আবারও শুয়ে পড়ল। শক্ত করে শায়েরকে জড়িয়ে ধরে বিড়বিড় করে বলল, আপনাকে কখনো হারাতে দেব না। আমাকে বিলীন করে হলেও আপনার অস্তিত্ব আমি টিকিয়ে রাখবো। সে রাতখানা আর ঘুমাতে পারল না পরি। শায়েরকে জড়িয়ে ধরে শুয়ে রইল। ভোরবেলাতে ঘুমালো পরি। ততক্ষণে শায়ের উঠে পড়েছে। পরীকে ঘুমাতে দেখে সে আর ডাকলো না। ফুপকেও ডাকতে মানা করে দিল। পরি ঘুম থেকে উঠে শায়েরকে পেল না। সে বুঝল তার স্বামী নিজ কাজে চলে গেছে। শায়ের জানে পরি প্রায় রাতেই নির্ঘুম কাটায়। তার কারণ পরির বিষণ্ণতা। পরি আজও তার মাতৃত্ব নিয়ে মন খারাপ করে। রাতে ঘুম হয় না তার, এজন্য প্রায়শই দেরিতে ঘুম ভাঙ্গে পরি। তাই শায়ের ওকে বিরক্ত করে না। রাতের স্বপ্নটা পরীকে বেশ ভাবাই, কিন্তু পর মুহূর্তে যখন শায়ের সান্নিধ্য পাই তখন সব ভুলে যাই। পরি শায়েরকে চিঠির কথা জিজ্ঞেস করতে সে বলে, নূরনগরে ওর একজন বন্ধু আছে, ওর মা অসুস্থ, তাই টাকা চেয়ে চিঠি লিখেছে। সেজন্য শায়েরকে টাকা নিয়ে নূরনগরে যেতে হবে। পরি বলে সেও যাবে, কিন্তু শায়ের রাজি হয় না। তার আড়তে কাজ আছে, তাই সে একদিনের ছুটি নিয়ে সেখানে গিয়ে টাকা দিয়ে আবার চলে আসবে এবং পরে বেশ কিছুদিন ছুটি নিয়ে পরীকে ওর গ্রামে বেড়াতে নিয়ে যাবে। পরি তাতেই রাজি হলো। তারপর কেটে গেল কয়েক মাস। শায়ের ছুটির জন্য চেষ্টা করেও ইলিয়াসের থেকে ছুটি পেল না। পরি নিজেও অপেক্ষা করে ছুটির জন্য। ইচ্ছা শায়ের বোধহয় আর ছুটি পাবে না, তাই পরির অপেক্ষা করা ছাড়া আর কিছুই করা নেই। এমনই একদিন দুপুরবেলা শায়ের দুপুরের খাবার খেয়ে বেরিয়ে গেছে। পরি উঠোনের কোণে বসেছিল। হঠাৎই সে থমকে গেল পরিচিত একটা মুখ দেখে। জুম্মান বলে সে দৌড়ে গেল তার কাছে। খুশি হয়ে বলে, জুম্মান, কেমন আছিস? আমি খুব খুশি হয়েছি তোকে দেখে।
জুম্মানের হাব ভাব দেখে পরীর ভালো লাগলো না। কেমন ফ্যাকাশে হয়ে আছে মুখটা। পরী জিজ্ঞেস করলো, কি হয়েছে জুম্মান? সব ঠিকঠাক আছে তো? বাড়ির সবাই ভালো আছে? থমথমে গলায় জুম্মান বলে, বড় আম্মার অসুখ পড়ছে আপা, ডাক্তার কইছে বাসব না, তোমার নিয়া যাইতে কইছে, তুমি যাইবা না? পরী মুহূর্তেই চুপ হয়ে গেল। অবিশ্বাস্য লাগলো জুম্মানের কথাগুলো। তবে পর মুহূর্তে মায়ের জন্য মনটা কেঁদে উঠল পরী। চোখ থেকেও নোনা জল গড়িয়ে পড়ল। সে বলল, কি হয়েছে রে আমার? তুই এসব কি বলিস জুম্মান? তোমারে দেখতে চাইছে আম্মা, আহো আমার লগে। তুই একা এসেছিস? না, আব্বা গাড়িয়াল লোক পাঠাইছে, তুমি আহো তাড়াতাড়ি। আমি যাব জুম্মান, কিন্তু উনি আসুক একসাথে যাব। সাহেব ভাই পরে যাইবনি, তুমি আগে আয়ো। বড় আম্মা মনে হয় আর বেশিক্ষণ বাঁচবো না, মরার আগে তোমারে দেখতে চায়। মায়ের মরার কথা শুনে পাগল প্রায় পড়ি। তাছাড়া রাত ছাড়া শায়ের ফিরবে না। কাকি দিয়ে শায়েরকে খবর পাঠাবে তাও মাথায় আসছে না পরীর। তাই সে খুশি নাকি সবটা খুলে বলে। ফুপু পরীকে আশ্বস্ত করে সে পরীকে জুম্মানের সাথে যেতে বলে। শায়ের আসলে সে নিজ দায়িত্বে শায়েরকে নুরনগর পাঠিয়ে দেবে। পরী কিছু না ভেবেই জুম্মানের সাথে নুরনগরের উদ্দেশ্যে বেরিয়ে গেল। সারা রাস্তা কাঁদতে কাঁদতে গেল পরী। বারবার আল্লাহর কাছে মায়ের জন্য সময় ভিক্ষা চাইতে লাগলো। পরী যাওয়া অবধি যেন মালা বেঁচে থাকে। চোখের জলে বুক ভাসাতে ভাসাতে পরী পৌঁছালো জমিদার বাড়ির সামনে। গাড়ি থেকে নেমে সে দৌড়ে বাড়ির ভেতর চলে গেল। বৈঠক পেরিয়ে মহিলা অন্দরে ঢুকতেই কুসুমের মুখোমুখি হলো সে। পরীকে দেখা মাত্রই কুসুমের হাতে থালা বাসন ঝমঝম শব্দে মেঝেতে পড়ে গেল। চোখের কোণে জল দেখা দিল তার। কুসুম দৌড়ে পরীর কাছে এসে বলল, পরিয়াপা, আপনি এইখানে কেন আইছেন? পরী জবাব না দিয়ে বিচলিত হয়ে মালার ঘরের দিকে এগোলো। কুসুমর হাত টেনে ধরে বলে, আপনি চইলা যান আপা, বাড়িতে অহন কেউ নাই, আপনি পালাইয়া যান তাড়াতাড়ি। পরী অবাক হলো কুসুমের কথা শুনে। কি যা বলছিস কুসুম? আম্মা অসুস্থ, আমি দেখতে আসছি। আম্মা কোথায়? আম্মা, আম্মা! জোর গলায় পরী মালাকে ডাকতে লাগলো। রূপালী ঘর থেকে ছুটে এলো। পরীকে দেখে সে পরীর হাত চেপে ধরে বলল, পরি, তুই এখানে এসেছিস কেন? তোমরা এমন করছো কেন আপা? আমি এসেছি তো, কি হয়েছে? আম্মা অসুস্থ, আমি আম্মাকে দেখতে এসেছি। রূপালী ধমকে বলল, কে তোকে বলেছে আম্মা অসুস্থ? জুম্মান গিয়েই তো আমাকে বলল, তারপর আমি জুম্মানের সাথে চলে এলাম। রূপালী ভয় পেয়ে গেল। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল ওর। সে বলল, তার মানে শায়ের তোর সাথে আসেনি? একা কেন এসেছিস তুই? এখন কি হবে? রূপালী ভীত চোখে এদিক ওদিক তাকাচ্ছে। ভয়ে রীতিমতো কাঁপছে সে। এমন সময় মালাকেও দেখা গেল। সে পরীর গলার আওয়াজ পেয়ে এসেছে। মালাকে দেখে পরী দ্রুত পদে তার কাছে গেল। মালা দু বাহু ধরে মালাকে দেখতে দেখতে বলল, আম্মা, আপনি ঠিক আছেন তো? আপনার কিছু হয়নি তো? রূপালীর মতো মালাও কাঁদছে। সে পরীকে বলল, তুই এখান থেকে সইলা যা পড়ি, ওরা আহার আগে তাড়াতাড়ি যা। পরী আর পারছে না। সবাই কেন ওকে চলে যেতে বলছি? মালাকে দেখে তো সুস্থ মনে হচ্ছে, তাহলে জুম্মান কেন ওকে মিথ্যা বলে আনলো? পরী চিৎকার করে বলল, তোমরা সত্যিটা বলবে, কি হয়েছে? আমার যখন সুস্থ, তাহলে জুম্মান মিথ্যা বলে আমাকে আনলো কেন? আর এখন আমাকে পালাতে বলছো কেন? এই বাড়িতে হচ্ছে কি? রূপালী পরীর হাত টেনে নিজের দিকে ফিরিয়ে বলে, পরে শুনিস এসব কথা, আগে নিজের জীবন বাঁচা। তুই এক কাজ কর, ছাদে গিয়ে যেভাবে আগে বাড়ির বাইরে যেতিস সেভাবে চলে যা। বাইরে এখন অনেক কড়া পাহারা। রূপালী পরীর হাত টানতে লাগলো, কিন্তু পরী এক পাও নড়ল না। সে আজকে সব জেনে ছাড়বে। সে বলে উঠল, আমি যাব না আপা, আগে তোমরা আমাকে সব বলো, না হলে আমি কোথাও যাব না। বেশি কথা না বলে নিচের ঘরে যাও পড়ি। আফতাবের কণ্ঠস্বর শুনে পিলে চমকে গেল সবার। শুধুমাত্র পরী স্থির দাঁড়িয়ে রইল। কুসুম থালা বাসন উঠিয়ে চলে গেল। মালার রূপালী আগে নেই দাঁড়িয়ে রইল। পরী আফতাবের নিকট গিয়ে বলে, আমাকে বলুন কি হয়েছে? আমার তো সুস্থ, তাহলে জুম্মান মিথ্যা বললো কেন? সব সত্যি আমি জানতে চাই। তোমাকে সব বলা হবে এবং আজ রাতে সব জানতে পারবে তুমি। সব জানতে হলে এখন ঘরে যাও। পরী নিজ ঘরে গেল না। আজ তার সব প্রশ্নের জবাব চাই। তাই সে কড়া গলায় বলল, আমি কোথাও যাব না, আমাকে বলুন কি হয়েছে। আফতাব এগিয়ে গেল মালার দিকে। এক হাতে গলা চেপে ধরে মালার, বলে, মেয়েকে থামা, শেষ সময়ে ওর এত কথা সহ্য হচ্ছে না। পরী বিস্মিত নয়নে তাকালো নিজের জন্মদাতার দিকে।
এ কোন রূপ দেখাচ্ছে আফতাব? রূপালী দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে কাঁদছে। মালার শ্বাস আটকে আসছে। পরীর এতক্ষণে হুঁশ ফিরল। সে দৌড়ে গিয়ে নিজের সব শক্তি দিয়ে ধাক্কা দিল আফতাবকে। ছিটকে দূরে সরে যায় আফতাব। মালাকে বুকে জড়িয়ে ধরে বলে, আম্মা আপনি ঠিক আছেন তো? মালা ঘন ঘন শ্বাস ছাড়তে ছাড়তে মাথা নাড়ল। পরী আফতাবের দিকে তাকিয়ে বলে, আপনার হয়েছে কি আব্বা? আমার গায়ে হাত তুলছেন কেন? আফতাব কথা বলে না। পরীর সাথে এখন তিনি পেরে উঠবেন না, তাই তিনি অন্ধ ত্যাগ করলেন। আফতাব যেতেই রূপালী মালার কাছে এসে জোরে জোরে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, কোন অভিশাপ লাগলো আম্মা? আমাদের জীবনটা এমন কেন হলো? সত্যিগুলো চোখের আড়ালে থাকলে কি বা হতো আম্মা? রূপালী কাঁদছে আর পরী দেখছে। সে প্রশ্ন করতে করতে হাঁপিয়ে গেছে, তাই অবুঝ নয়নি মা আর বোনকে দেখছে সে। রূপালী হঠাৎ কান্নার বেগ কমিয়ে পরীকে বলে,